আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌহিদুল ইসলাম নীরব আছি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই ফিনান্স প্রথম পত্র ক্লাসে। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হচ্ছে অর্থের সময় মূল্য অধ্যায়ের খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কুমিল্লা বোর্ড 2016-তে এসেছিল অঙ্কটি। এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই অঙ্কটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা সবার আগে চলে যাব উদ্দীপকে। উদ্দীপকটি ভালোভাবে দেখে নিব। দীপুর কাছে 1 লক্ষ টাকা আছে। তিনি উক্ত অর্থ 10% সুদের হারে 5 বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। দীপুর কাছে 1 লক্ষ টাকা আছে। তিনি উক্ত অর্থ 10% সুদের হারে 5 বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। দীপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 25,000, 28,000, 22,000, 25,000 এবং 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোল্ট্রির ফার্ম দিতে বললেন, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে দীপুর প্রত্যাশিত আয়ের হার 10%। উভয় ক্ষেত্রে দীপুর প্রত্যাশিত আয়ের হার 10%। এই কিন্তু ছিল আমাদের উদ্দীপকটা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকটাকে একটু ভালোভাবে দেখে নিব। প্রথমে দীপু কি করতে যাচ্ছেন? 1 লক্ষ টাকা 10% সুদের হারে 5 বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। আবার এরপর আমরা দুইটা প্রকল্পের কথা দেখতে পাই। প্রথমে হচ্ছে দীপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন। দীপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 25,000, 28,000, 22,000, 25,000 এবং 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোল্ট্রি ফার্ম দিতে বললেন, যেখান থেকে তিনি আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে দীপুর প্রত্যাশিত আয়ের হার 10%। দীপুর প্রত্যাশিত আয়ের হার 10%। এখন গ নাম্বার প্রশ্নে বলেছে মিডল্যান্ড ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। মিডল্যান্ড ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের কিন্তু আগে বুঝতে হবে যে আমাদের উদ্দীপকের এই বিষয়টা সমাধান করার জন্য গ নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র উদ্দীপকের এই অংশটুকু লাগবে। এখান থেকে নিয়ে এই অংশটুকু পর্যন্ত কিন্তু আমাদের দুঃখিত, এখান থেকে নিয়ে কিন্তু এই অংশটুকু পর্যন্ত শুধুমাত্র লাগবে গ নাম্বার অংশের জন্য। ঠিক আছে, গ নাম্বার অংশের জন্য কিন্তু আমাদের শুধু উদ্দীপকের এতটুকু অংশ লাগবে। তো গ নাম্বারে কি বলা হয়েছে? মিডল্যান্ড ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। এখন দীপুর কাছে 1 লক্ষ টাকা আছে। তিনি উক্ত অর্থ 10% সুদের হারে 5 বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। আমাদের গ নাম্বারের সমাধানের জন্য কিন্তু আমাদের এতটুকু লাগবে। অর্থাৎ আমাদের এই 1 লক্ষ টাকার যে 10% সুদের হারে 5 বছরের জন্য মিডল্যান্ড ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন সে, এখানে আমাদের এই টাকাটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এফবি বের করতে হবে। আমরা অঙ্কটার সমাধানের দিকে যাব। গ নাম্বার, আমরা এখানে একটু লিখে নেই মিডল্যান্ড ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। তো আমরা এখানে আমাদের যে উপাদানগুলো আছে, আমাদের ফর্মুলার উপাদানগুলো, সেগুলো কিন্তু দেখে নিব। এখানে বর্তমান মূল্য পিবি হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। এখানে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? 10%, বা 0.10। এখানে সময় হচ্ছে 5 বছর। সময় কত?
5 বছর। আমরা বের করতে যাচ্ছি এর ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফবি। এফবি ইকুয়াল টু হোয়াট? এফবি ইকুয়াল টু হোয়াট? তো এখন আমরা লিখব আমরা জানি, আমরা জানি ভবিষ্যৎ মূল্য, FB equal to PV into 1 plus I whole to the power n. ওকে, তো এখন আমরা কি করব? আমাদের পিভির এই মানগুলো বসাবো। আমাদের পিভির মান হচ্ছে 1 লক্ষ, পিভির মান 1 লক্ষ। 1 প্লাস I এর মান হচ্ছে 0.10 আর n এর মান হচ্ছে 5 বছর। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নেই 1 লক্ষ। আচ্ছা, এখন আমরা এটার মান বের করব, আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 5। তো আমাদের বের হচ্ছে এখানে 1.6105 তো আমরা কিন্তু মানটা বের করে নিলাম। এখন আমরা কি করব? সিম্পলি এই দুইটা এটাকে গুণ করে দিব। এই দুটাকে কি করব? গুণ করব। 1.61051 তো আমাদের এখানে বের হচ্ছে 1,61,000 1,61,051 টাকা। 51 টাকা। ঠিক আছে, অতএব এটা কিন্তু সে কি করবে? 5 বছর পর মিডল্যান্ড ব্যাংক থেকে পাবে। এটা কিন্তু 5 বছর পর কি করবে? মিডল্যান্ড ব্যাংক থেকে এই অর্থটা পাবে। অর্থাৎ এই যে এই 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত? 1,61,051 টাকা। ঠিক আছে, আমরা এখন উত্তরটা এখানে লিখে নিব। অতএব মিডল্যান্ড ব্যাংক হতে দীপু 1,61,051 টাকা পাবেন। ঠিক আছে, তো এটাই কিন্তু হচ্ছে কি এই অর্থের ভবিষ্যৎ মূল্য। এটাই কি অর্থের ভবিষ্যৎ মূল্য, মিডল্যান্ড ব্যাংকের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য। এই ছিল কিন্তু আমাদের ঘ নাম্বার অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, কিন্তু আমাদের ঘ নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্কটা ঘ নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছেন। তাহলে আমি এখন একটু বোর্ডটা ক্লিন করব, আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব একটু। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ঘ নাম্বার ম্যাথের মধ্যে কি বলেছে একটু খেয়াল করবেন এখানে অনুগ্রহপূর্বক। আমাদের ঘ নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে যে দীপুর কোন ব্যবসায়টি নির্বাচন করা উচিত। দীপুর কোন ব্যবসায়টি নির্বাচন করা উচিত। এখন একটু খেয়াল করবেন, দীপুর কাছে কিন্তু দুইটা অপশন আছে ব্যবসায়ের। একটু খেয়াল করেন, দীপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন। দীপুর ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন, যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে 25,000, 28,000, 22,000, 25,000 এবং 50,000 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, অন্যদিকে তার বন্ধু তাকে
এই পোল্ট্রি ফার্ম কি পোল্ট্রি ফার্ম দিতে বললেন যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রেই তার প্রত্যাশিত আয়ের হার কত? 10%। ঠিক আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে যে কোন ব্যবসাটা তার কি করা উচিত, নির্বাচন করা উচিত। এখন প্রথম ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের একটা অসমান নগদ আন্তঃপ্রবাহ আছে, অসমান নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ প্রতি বছর কিন্তু একই পরিমাণ অর্থ আসছে না, ভিন্ন ভিন্ন পরিমাণ অসমান অর্থ আন্তঃপ্রবাহ ঘটছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, প্রতি বছর অসমান নগদ আন্তঃপ্রবাহ ঘটছে, অর্থাৎ প্রথম বছর 25,000, দ্বিতীয় বছর 28,000, তৃতীয় বছর 22,000, আবার চতুর্থ বছর 25,000 এবং পঞ্চম বছর অর্থাৎ শেষ বছর 50,000। নগদ আন্তঃপ্রবাহগুলো কি না, সমান না, অসমান। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে এই প্রকল্পের যে আমাদের বর্তমান মূল্য আছে সেটা নির্ণয় করতে হবে, এই প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে আমাদের দ্বিতীয় প্রকল্প অর্থাৎ পোল্ট্রি ফার্ম, বন্ধুর পোল্ট্রি ফার্ম, এটাও কিন্তু আমাদের কি করতে হবে, বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কিন্তু এখানে দেখেন প্রতি বছর শেষে একই পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ ঘটছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর কিন্তু কি হচ্ছে, একই পরিমাণ অর্থের লেনদেন ঘটছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কি অ্যানুইটি। যেহেতু এটা প্রতি বছর শেষে, পোল্ট্রি ফার্মের বিষয়টায় যেহেতু এটা প্রতি বছর শেষে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি সাধারণ অ্যানুইটি। তাহলে এই বন্ধুর পোল্ট্রি ফার্মের যে ব্যাপারটা, বন্ধু যেটাকে পোল্ট্রি ফার্ম দিতে বলেছিল, এই ব্যাপারটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি আরেকটা বার রিপিট করছি, দীপুর ভাইকে তাকে মৎস্য চাষ করতে বললেন যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে এই পরিমাণ টাকা আসবে, এইগুলো কিন্তু হচ্ছে কি অসমান নগদ আন্তঃপ্রবাহ, অসমান নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তো আমরা এটার বর্তমান মূল্য বের করব। আর এই যে তার বন্ধু তাকে পোল্ট্রি ফার্ম করতে বললেন, সেখান থেকে প্রতি বছর শেষে একই পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ ঘটবে, তার মানে সমান নগদ আন্তঃপ্রবাহ। যেহেতু প্রতি বছর শেষে, তার মানে এটা সাধারণ অ্যানুইটি, তার মানে আমাদের কি বের করতে হবে, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। আমরা এই অঙ্কটা সমাধানের দিকে যাই, একটু খেয়াল করবেন। ঘ নাম্বার, লিখব দীপুর কোন ব্যবসায়টি নির্বাচন করা উচিত, তা নির্ণয় করা হলো, তো প্রথমে আমরা কিন্তু এই যে এটা অর্থাৎ এই মৎস্য খামারের যে মৎস্য চাষ করতে বলার যে ব্যাপারটা, এই প্রকল্পটা কিন্তু বর্তমান মূল্যটা বের করে নিব। তো এটার কিন্তু প্রতি বছর কি হচ্ছে, অসমান নগদ আন্তঃপ্রবাহ ঘটছে, তার মানে আমরা এখানে লিখে নিব, এখানে FB1 মানে 1 বছর পর বা 1 বছর শেষে এখানে নগদ আন্তঃপ্রবাহ ঘটছে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। প্রথম বছরে কত ঘটছে নগদ আন্তঃপ্রবাহ? 25,000 টাকা। FB2 2 বছর শেষে আমাদের এখানে নগদ আন্তঃপ্রবাহ ঘটছে 28,000 টাকা। কত টাকা? 28,000 টাকা। FB3 মানে তৃতীয় বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ ঘটছে কত টাকা? 22,000 টাকা। FB4 চতুর্থ বছরে আমাদের ঘটছে আবার 25,000 টাকা। FB5 সর্বশেষ আমাদের ঘটছে 50,000 টাকা, 50,000 টাকা। ঠিক আছে, তো এই কিন্তু আমাদের 5 বছরের অসমান নগদ আন্তঃপ্রবাহ। এখন আমরা এটার বর্তমান মূল্য বের করব। ঠিক আছে, আমরা জানি
PV equal to FB1 1 প্লাস I, প্রথম বছরের জন্য n এর মান কত হবে 1 হবে, প্লাস আবার FB2 1 প্লাস I, দ্বিতীয় বছরের জন্য n এর মান 2 প্লাস আবার FB3 1 প্লাস I হোল টু দি পাওয়ার n এর মান তৃতীয় বছরের জন্য 3 প্লাস FB4 1 প্লাস I, n এর মান কত এখানে 4 চতুর্থ বছরের জন্য, FB5 1 প্লাস I হোল টু দি পাওয়ার পঞ্চম বছরের জন্য n এর মান কত 5। আমরা মানগুলো বসিয়ে নিব। আমাদের FB1 এর মান হচ্ছে 25,000, তো 1 প্লাস I এর মান হচ্ছে কত দেখেন, প্রত্যেক বছর প্রত্যাশিত আয়ের হার কত, উভয় ক্ষেত্রেই তার প্রত্যাশিত আয়ের হার কত 10%, ঠিক আছে, অর্থাৎ 0.10 n এর মান 1। FB2 কত 28,000, আবার 1 প্লাস 0.10, আমাদের দ্বিতীয় বছরের জন্য n এর মান কত 2 প্লাস FB3 এর মান হচ্ছে 22,000, 1 প্লাস I এর মান হচ্ছে 0.10, আর n এর মান কত তৃতীয় বছরের জন্য 3 প্লাস FB4 এর মান হচ্ছে আমাদের 25,000, কত টাকা 25,000, 1 প্লাস I এর মান 0.10 হোল টু দি পাওয়ার n এর মান 4, সর্বশেষ FB5 হচ্ছে 50,000 এবং 1 প্লাস I এর মান 0.10 হোল টু দি পাওয়ার n এর মান পঞ্চম বছরের জন্য কত 5, পঞ্চম বছরের জন্য 5। এখন আমরা কি করব, আমরা এগুলোকে ক্যালকুলেশন করব, এটার ক্যালকুলেশন করব আমরা। প্রথমে 25,000 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.10, n এর মান হচ্ছে 1 হোল টু দি পাওয়ার 1। তো আমাদের কিন্তু এখানে মান বের হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে মান বের হচ্ছে, আমরা মানটা লিখে নিব। আমাদের এখানে মান বের হচ্ছে 22,727.27 প্লাস, এখন দ্বিতীয়টা 28,000 ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার n এর মান 2, এদের মান 2। আমাদের এখানে বের হচ্ছে 23,140.49 প্লাস আমাদের এখানে তৃতীয় বছরের জন্য 22,000 FB3 এর মান ডিভাইডেড বাই ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট তৃতীয় বছরের জন্য n এর মান 3, বের হচ্ছে 16,528.93 প্লাস চতুর্থ বছরের হচ্ছে 25,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার n এর মান চতুর্থ বছরের জন্য 4, বের হচ্ছে 17,075.34 প্লাস পঞ্চম বছরের জন্য, পঞ্চম বছরে FB5 এর মান হচ্ছে 50,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার পঞ্চম বছরের জন্য n এর মান 5। তো আমাদের বের হচ্ছে 31,030.07। এখন আমরা সিম্পলি কি করব, এই যে পাঁচটা বছরের মানগুলোকে আমরা ক্যালকুলেট করলাম, এই সবগুলোকে আমরা যোগ করে দিব, সবগুলোকে আমরা কি করব
যোগ করে দিব। তো প্রথম থেকে 22,727.27 প্লাস 23,140.49 প্লাস 16,000 তৃতীয় বছর 16,528.93 এবং চতুর্থ বছর একটু খেয়াল করো 17,075.34 এবং আমাদের সর্বশেষ বছর অর্থাৎ পঞ্চম বছর হচ্ছে 31,046.07 ঠিক আছে। তো আমরা কিন্তু যোগ করে নিলাম, আমাদের বের হচ্ছে 1,10,518 টাকা, 1 টাকা, ঠিক আছে। তার মানে এই যে আমাদের কি ছিল, এই যে আমাদের দীপুর ভাইয়ের পরামর্শ মোতাবেক যে মৎস্য চাষ করার প্রকল্পের বর্তমান মূল্য হচ্ছে 1,10,518.1 টাকা। এই দীপুর ভাইয়ের মৎস্য চাষ প্রকল্পের বর্তমান মূল্য কত প্রিয় শিক্ষার্থী? 1,10,518.1 টাকা। এটা কিন্তু আমাদের বর্তমান মূল্য কিসের? মৎস্য চাষ প্রকল্পের। তো আমরা একটু এখানে এটাকে লিখে রাখি এটার মূল্যটা, যাতে পরবর্তী পার্টের জন্য আমাদের পেতে সুবিধা হয়। 1,10,518.1 টাকা। ওকে, তো আমরা কিন্তু এখানে কি করে লিখে দিলাম, ঠিক আছে। তো এই ছিল কিন্তু একটা পার্ট। আমরা কি করলাম, আমরা মৎস্য চাষ প্রকল্পের বর্তমান মূল্য বের করলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে তার বন্ধু পোল্ট্রি ফার্ম করতে বলেছে, এই পোল্ট্রি ফার্মের থেকে প্রতি বছর শেষে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে, ঠিক আছে। এটার বর্তমান মূল্য বের করব। এটা কিন্তু আমাদের সাধারণ অ্যানুইটি। এটা কি আমাদের সাধারণ অ্যানুইটি, অর্থাৎ আমাদের কি বের করতে হবে? সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। আমি একটু এটা ক্লিন করব এটাকে। এখন দ্বিতীয় প্রকল্পটার নাম হচ্ছে পোল্ট্রি ফার্ম প্রকল্প, ঠিক আছে। আমরা এখানে লিখে নিয়ে নেই পোল্ট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। বর্তমান মূল্য নির্ণয় করা হলো। ওকে, তো এখন একটু খেয়াল করো পোল্ট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্যটা এখন আমরা কিন্তু কি করব, নির্ণয় করব। এখানে পোল্ট্রি ফার্ম প্রকল্প থেকে প্রতি বছর শেষে আমাদের আসতেছে কত টাকা? 30,000 টাকা। তার মানে এটা আমাদের কিস্তির পরিমাণ, মানে a = 30,000, a = 30,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার মানে আয়ের মান হচ্ছে কত? 10% বা 0.10। এখন আমাদের এখানে n কত? n হচ্ছে আমাদের 5 বছর। n হচ্ছে কত আমাদের? 5 বছর। আমরা বের করতে যাচ্ছি কি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, অর্থাৎ PVA = হোয়াট। হ্যাঁ, তো আমরা এখন লিখবো এখানে, আমরা জানি PVA। আমরা এখন কি করব? সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা লিখব। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র লিখব a * 1 -
1 divided by 1 plus I whole to the power n divided by I divided by I। আমরা কিন্তু সূত্রটা লিখে ফেললাম, আমরা কিন্তু সূত্রটা লিখে দিলাম এখানে। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এখন আমরা কি করব, মান বসাবো। এর মান কত, 30,000, এর মান 30,000 ইনটু আই এর মান 0.10, আই এন এর মান হচ্ছে 5। আচ্ছা, তো আই এর মান 0.10। আচ্ছা, আমরা এখন কিন্তু ক্যালকুলেট করব। আগে 30,000 এর জায়গায় 30,000টা লিখে নিই, 30,000, ওকে, ইনটু এখন আমরা এটার মান বের করব, এটাকে ক্যালকুলেট করব আমরা। ওয়ান মাইনাস উপরের পার্টের ক্যালকুলেশনটা আমরা আগে করব। উপরের পার্টের 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 plus 0.10 whole to the power 5, over 5। One minus 1 divided by 1 plus 0.10 whole to the power 5। তো আমাদের মান বের হয়ে গেছে উপরের পার্টের। এখন আমরা কি করব, এই প্রাপ্ত মানটাকে এখানে লিখব, থার্ড ব্র্যাকেট দিব, একটা দাগ দিব, এখানে দশমিকের পর 5টা নিব, দশমিকের পর 5টা নিব, 3 7 9 0 8 আর নিচে 0.10। আচ্ছা, এখন এখানে 30,000 লিখবো। আচ্ছা, এখন গুণ, এটাকে আমরা ভাগ করব, এটাকে ভাগ করব 0.37908 ডিভাইডেড বাই 0.10। তো আমাদের এখানে বের হচ্ছে প্রিয় শিক্ষার্থী 3.7908। এখন এটাকে 30,000 এর সাথে গুণ করলে 30,000 বের হচ্ছে 1,13,000, 1,13,724 টাকা। 1,13,724 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে আমাদের এই পোল্ট্রি ফার্মের বর্তমান মূল্য কিন্তু আমাদের ওই মৎস্য প্রকল্পের থেকে বেশি, কারণ মৎস্য প্রকল্পের বর্তমান মূল্য ছিল 1,10,518.1 টাকা। আর পক্ষান্তরে আমাদের এই যে পোল্ট্রি ফার্মের প্রকল্প আছে সেটার কি বর্তমান মূল্য কি এই ইসের থেকে, মৎস্য চাষ প্রকল্পের থেকে বেশি। এটা হচ্ছে 1,13,724 টাকা। তো আমরা জানি যেটার বর্তমান মূল্য, যে প্রকল্পের বর্তমান মূল্য বেশি হবে আমরা সেটাকে কি করব, নির্বাচন করব। তো এটার বর্তমান মূল্য কিন্তু বেশি আছে, তার মানে আমরা কি করব, এটাকে নির্বাচন, এই প্রকল্পটাকে কি করব, নির্বাচন করব। ঠিক আছে, তো আমরা কি করব, অ্যানসারটা আমরা লিখে দিব যে এখান দিয়ে অ্যানসারটা একটু লিখে দিই, এখান দিয়ে যেহেতু পোল্ট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য মৎস্য চাষ প্রকল্প হতে বেশি,
তাই দীপুর পোল্ট্রি ফার্ম ব্যবসায়টি নির্বাচন করা উচিত। ব্যবসায়টি নির্বাচন করা উচিত। হ্যাঁ, তো দীপুর কোন ব্যবসায়টি নির্বাচন করা উচিত? দীপুর উচিত হচ্ছে পোল্ট্রি ফার্ম ব্যবসায়টি নির্বাচন করা। কারণ পোল্ট্রি ফার্ম ব্যবসায়ের বর্তমান মূল্য মৎস্য চাষ প্রকল্প হতে বা মৎস্য চাষ ব্যবসায় হতে বেশি। মৎস্য চাষ ব্যবসায়ের বর্তমান মূল্য হচ্ছে 1,10,518.1 টাকা। অন্যদিকে আমাদের এই যে প্রকল্প আছে পোল্ট্রি ফার্ম প্রকল্প বা পোল্ট্রি ফার্ম ব্যবসা, সেটার বর্তমান মূল্য হচ্ছে 1,13,724 টাকা। ঠিক আছে, যেহেতু এই আমাদের পোল্ট্রি ফার্ম ব্যবসায়ের বর্তমান মূল্য বেশি, তাই দীপুর উচিত এই পোল্ট্রি ফার্ম ব্যবসায় নির্বাচন করা। তো এই ছিল কিন্তু ঘ নাম্বার অঙ্কটা টোটাল। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই কিন্তু দেখা হচ্ছে আরও একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইজি কমার্স একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি ক্লাসে। খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।